গল্পের শুরুতে দেখা যায় ময়ূরাক্ষী আর ইন্দ্র তো কলকাতা থেকে গ্রামের পুলিশ স্টেশনে চলে এসেছে। ইন্দ্র এসে অফিসারকে বলছে গ্রামের কজন মিলে সাক্ষী দিল আর আপনি সোহাগকে তুলে নিয়ে চলে এলেন। ময়ূরাক্ষী তখন নাটক করতে করতে ইন্দ্রকে বলছে, এসব তুমি কি বলছো ইন্দ্র? সোহাগ সকলের সামনে গ্রাম প্রধানের ছেলেকে রড দিয়ে মারলো, আর ওনারা ওদের কথা বিশ্বাস করবেন না? অফিসার তখন ময়ূরাক্ষীকে বলছে যে তাছাড়া আরেকটা বিশেষ কারণ আছে ম্যাডাম। যেই ভিকটিম ছেলেটি, সে অনেক দিন ধরে সোহাগের বোনের প্রতি একটা সফট কর্নার ছিল, মানে সোহাগের বোনকে ভালোবাসতো, আর সোহাগের সেটা একদমই পছন্দ ছিল না, আর সেই রাগ থেকেই হয়তো সোহাগ ছেলেটাকে খুন করেছে। সোহাগ নিজে এটাও স্বীকার করেছে যে সে ছেলেটিকে চড়-থাপ্পড় মেরেছে। ময়ূরাক্ষী তো কথাটা শুনে নাটক করতে করতে আরও বিষ ঢালছে, বলছে চড়-থাপ্পড় মেরেও শান্তি হলো না, মেরে ফেলার কি দরকার ছিল? সূর্য তো এবার ময়ূরাক্ষীর কথা শুনে খুব রেগে যায়, বলছে প্লিজ মম, তুমি একদম চুপ করে থাকো। কতগুলো লোকের কথার ভিত্তিতে সোহাগকে আজকে এখানে তুলে আনা হয়েছে, আর কারোর মুখের কথায় কাউকে অপরাধী প্রমাণিত করা যায় না। এরপর ইন্দ্র অফিসারকে বলে যে সোহাগকে ডেকে পাঠানোর জন্য ও সোহাগের সঙ্গে কথা বলবে। ময়ূরাক্ষী এদিকে মনে মনে বলছে যতই তুমি চেষ্টা করো ইন্দ্র, সোহাগ এবার কিছুতেই জাল কেটে বেরোতে পারবে না। এরপর দেখা যায় সোহাগকে ওখানে নিয়ে আসা হয়। ইন্দ্র তো সোহাগের কাছে যায়। সোহাগ তখন কাঁদতে কাঁদতে ইন্দ্রকে বলছে যে কর্তাবাবু, আমি কিচ্ছু করিনি, আমি খুনটা করিইনি, আমাকে বিশ্বাস করো, আমি কাউকে মারতে পারি না কর্তাবাবু। ইন্দ্র তখন সোহাগকে জানায়, আমি জানি সোহাগ তুই নির্দোষ, তোর পক্ষে এসব খুন খারাপি করা সম্ভব নয়, আমি জানি সেটা। ময়ূরাক্ষী তখন কথার মাঝখানে আবার কথা বলে। ময়ূরাক্ষী বলছে, ইন্দ্র তুমি ওই সোহাগের 2 ফোঁটা চোখের জল দেখে গলে গেলে, আর তুমি নিশ্চিত হয়ে গেলে যে সোহাগ খুনটা করেনি? সূর্য তখন ময়ূরাক্ষীর ওপর খুব রেগে যায়, বলছে সোহাগের সঙ্গে যে কিছুদিন থেকেছে আর মিশেছে সে জানবে যে সোহাগ কখনোই এই খুনটা করতে পারে না, আর যে সৎ চোখ দিয়ে সোহাগকে বুঝবে জানবে সে কখনোই সোহাগের নামে দোষারোপ করতে পারবে না। আর তোমার মধ্যে এই গুণটা না থাকলেও আমার বাবার মধ্যে সেই গুণটা আছে। ময়ূরাক্ষী তখন সূর্যকে বলছে, তুমিও কান খুলে শুনে রাখো সূর্য, সোহাগকে আমি যতটা চিনি তোমার বাবা সোহাগকে ততটা চেনেন না। আমি জানি সোহাগ কি করতে পারে আর কি না। তোমার বাবার থেকে আমার বোঝার ক্ষমতা অনেক বেশি। সূর্য তখন রেগে গিয়ে ময়ূরাক্ষীকে বলছে, আমার তো একদমই মনে হয় না মম। যদি তোমার বোঝার ক্ষমতা বেশি থাকতো তাহলে এখন পুলিশ স্টেশনে এসে তোমার পার্সোনাল রাগ সোহাগের ওপর উগড়ে দিতে না মম। অফিসার তখন ময়ূরাক্ষী আর সূর্যকে থামায় আর ওদেরকে বলছে, আপনাদের সোহাগের সঙ্গে কথা হয়ে গেলে আমাকে বলুন, আমি ওকে পুলিশ স্টেশনের মধ্যে ঢুকিয়ে দেব, মানে লকআপের মধ্যে আর কি। ময়ূরাক্ষী তখন অফিসারকে জানায় যে হ্যাঁ অফিসার, আমাদের সমস্ত কথা হয়ে গেছে, আমাদের আর কোনো কথা নেই, আপনি এবার লকআপে ঢুকিয়ে দিন সোহাগকে, ওটাই তো ওর উপযুক্ত জায়গা। এরপর অফিসাররা সোহাগকে আবার টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। সোহাগ তো বারবার কর্তাবাবুকে বলছে, কর্তাবাবু আমি কিছু করিনি কর্তাবাবু, কিন্তু কেউ তো সোহাগের কোনো কথাই শোনে না। অফিসাররা সোহাগকে টানতে টানতে লকআপে ঢুকিয়ে দেয়। ইন্দ্র এরপর অফিসারকে বলছে, অফিসার আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার লয়ারকে নিয়ে আসবো আর সোহাগকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। ময়ূরাক্ষী তখন অফিসারকে বলছে যে এই অফিসার একেই বলে একটা স্নেহে অন্ধ হয়ে যাওয়া। একটা অ্যাটেম্প টু মার্ডার কেস আসামির যে জামিন হয় না সেটাই বুঝতেই পারছে না। অফিসার তখন ইন্দ্রকে বলছে, শি ইজ রাইট, আপনি উকিলের সঙ্গে কথা বলতেই পারেন। গ্রামের এতগুলো লোক যখন সোহাগের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তাহলে সোহাগের জামিন পাওয়াটা এতটা সহজ হবে না। ইন্দ্র এরপর সূর্যের কাছে যায়, সূর্যকে গিয়ে বলছে, তুই এত টেনশন করিস না, আমি তোকে কথা দিচ্ছি সোহাগ সঠিক বিচার পাবেই। ময়ূরাক্ষী তখন কথাটা শুনে মনে মনে বলছে, সঠিক বিচার আবার পাবে সোহাগ? সোহাগ এবার জেলে পচে মরবে। অপরদিকে দেখা যায় বৈকুণ্ঠবাবু হসপিটালে বাইরে বসে বসে ওনার ছেলের জন্য খুব চিন্তা করছে। বৈকুণ্ঠবাবু পাড়ার লোকদের বলছে যে আমি তো সবসময় জপমালা জপ করি, তাহলে আমার ছেলের কেন এরকম ঘটনা ঘটলো? গ্রামের সকলে তো বৈকুণ্ঠবাবুকে সান্ত্বনা দিচ্ছে। বৈকুণ্ঠবাবু তখন রেগেমেগে বলছে, আমার ছেলের আজকে যে এমন অবস্থা করেছে আমি ওই সোহাগকে কিছুতেই ছাড়বো না। এখনো পর্যন্ত তো আমি থানায় ওর নামে এফআইআর করিনি, এবার আমি ওর নামে নালিশ করব। গ্রামের লোকরা তখন বৈকুণ্ঠবাবুকে বলছে যে হ্যাঁ হ্যাঁ আমরা তোমার পাশে আছি, তুমি ওই সোহাগের নামে কমপ্লেন করে আসো থানায়। ঠিক তখনই দেখা যায় সেখানে ডাক্তার চলে আসে। বৈকুণ্ঠবাবু তাড়াতাড়ি করে উঠে ডাক্তারকে জিজ্ঞাসা করতে যাবে ওনার ছেলের কন্ডিশন কেমন আছে, কিন্তু ডাক্তারবাবু কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। গ্রামের লোকরা তো বৈকুণ্ঠবাবুকে বোঝাচ্ছে উনি খুব বড় মাপের ডাক্তার, তো
তাই জন্য কথার উত্তর না দিয়েই চলে গেলেন। উনি তো এখন বনির কাছে যাচ্ছে, দেখবে আপনার ছেলে বনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো বৈকুণ্ঠবাবু তো বিশ্বাস করে নেয় লোকগুলোর কথা। এদিকে দেখা যায় ওই যে ডাক্তারটা কোনো কথা না বলে চলে এসেছিল, সেই ডাক্তারটা আসলে ডাক্তার ছিল না, ওটা ছিল মতি। মতি ডাক্তারের ছদ্মবেশ নিয়ে বনির কেবিনে ঢুকে পড়েছে। মতি গিয়েই বনিকে মারার প্ল্যান শুরু করে দেয়। বনির মুখে যে অক্সিজেন মাস্কটা ছিল সেই মাস্কটা গিয়ে মতি খুলে দেয়। বনি তো এবার খুব ছটফট করছে। মতি বনিকে বলছে, বাবা তুমি বেঁচে গেলে তো আমি সোহাগকে আর কোনোদিনও ফাঁসাতে পারবো না, তাই তোমাকে তো মরতেই হবে বাবা। বনি তো এদিকে নিঃশ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে, ছটফট করছে। এরপর দেখা যায় বনি মরে যায়। মতি তো এবার ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যাচ্ছে বৈকুণ্ঠবাবু তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব চিন্তা করছে, বলছে যে কি এখনো অবধি কোনো খবর আসছে না, বড় বড় শুধু ডাক্তার ঢুকছে কিন্তু আমার ছেলের কোনো খবর দিচ্ছে না। আমি এক্ষুনি গিয়ে দেখে আসি আমার ছেলের কি অবস্থা। লোকগুলো তো কিছুতেই বৈকুণ্ঠবাবুকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। বারবার করে বৈকুণ্ঠবাবুকে বোঝাচ্ছে যে বড় ডাক্তাররা দেখছে তো, ওখানে আপনাকে ঢুকতে দেবে না, আপনি এখানে বসুন। এরপর এদিকে দেখা যাচ্ছে একটা নার্স বনির কেবিনে ঢুকে এসেছে। বনিকে দেখছে যে ওর মুখ থেকে অক্সিজেন মাস্কটা খোলা। পেশেন্টটা তো অবাক, বলছে যে এই অক্সিজেন মাস্কটা আবার কে খুললো পেশেন্টের গাল থেকে। এরপর নার্সটা বনির নাভি চেক করে দেখে যে বনি আর নেই বেঁচে। নার্স তো পুরো চমকে যায়, বলছে এ কি, পেশেন্ট তো এক্সপায়ার করেছে। এই বলেই নার্সটা চিল্লে চিল্লে ওর স্যার ডাক্তারকে ডাকে। ডাক্তারবাবু সেখানে চলে আসে। নার্স ডাক্তারকে বলছে, স্যার পেশেন্ট এক্সপায়ার করেছে। ডাক্তারবাবু তো ভালো করে চেক করে দেখে যে বনি আর বেঁচে নেই। ডাক্তারবাবু তখন চেক করে নার্সকে বলছে যে এই অক্সিজেন মাস্কটা খোলা কেন। নার্স তখন জানায়, জানি না স্যার, আমি নিচে গেছিলাম ওষুধ আনতে, কিন্তু এসে দেখি পেশেন্টের অক্সিজেন মাস্ক কেউ যেন খুলে দিয়েছে। এরপর ডাক্তার বাইরে যায়। বৈকুণ্ঠবাবু ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছে যে হরে কৃষ্ণ, আমার ছেলেটা কেমন আছে। ডাক্তারবাবু তখন বৈকুণ্ঠবাবুকে জানায় যে আপনার ছেলে আর বেঁচে নেই। বৈকুণ্ঠবাবু তো কথাটা শুনে ছুটতে ছুটতে বনির কেবিনে ঢুকে পড়ে। বনিকে জড়িয়ে ধরে বলছে যে বনি তোর কি হয়েছে, তুই কেন বেঁচে, তুই তোর চোখ খোল, তুই আমার দিকে তাকা। বনি তো আর কোনো সাড়া শব্দই করছে না, বনি তো মারা গেছে। বৈকুণ্ঠবাবু এবার বনিকে জড়িয়ে কথা দেয় যে যে তোকে এরকম করেছে, যে ওই তোকে শেষ করে ফেলেছে, তুই সোহাগকে আমিও শেষ করে ফেলবো, ওকে আমি কিছুতেই ছাড়বো না। অপরদিকে দেখা যায় মতি ছুটতে ছুটতে থানায় চলে আসে। থানায় এসে অফিসারকে বলছে, স্যার সর্বনাশ হয়ে গেছে, আমাদের গ্রাম প্রধানের ছেলে মারা গেছে। অফিসার তো শুনেই পুরো অবাক, বলছে কি, মারা গেছে? মতি এবার নাটক করতে করতে গিয়ে সোহাগের বাবাকে বলছে, এই যে গোপাল, তোমার মেয়ে বৈকুণ্ঠ তার ছেলেকে এমন মার মেরেছে যে আর সে বেঁচেই বাড়িতে ফিরতে পারলো না। ময়ূরাক্ষী তো এদিকে মিচকি মিচকি হাসছে, কারণ এই সমস্ত কিছুর পেছনে মাস্টার মাইন্ড তো ময়ূরাক্ষী। মতি এরপর অফিসারকে বলছে, অফিসার আমরা কিন্তু সকলে ওই সোহাগের ফাঁসি চাই। ঠাম্মি তখন মতিকে বলছে, না না, আমার বড়দিদি কিচ্ছু করেনি, কাউকে মারতে পারে না। মতি তখন রেগে ঠাম্মিকে বলছে, না না, তোমার নাতনি তো পুরো ধোয়া তুলসী পাতা, ও কাউকে মারতেই পারে না, ওর জন্যই আজকে গ্রাম প্রধানের ছেলে এই পৃথিবীতে নেই। মতি এরপর অফিসারকে বলছে, সোহাগের কিন্তু শাস্তি আমরা চাই। অফিসার তখন মতিকে জানায় যে ওই সোহাগ তার উপযুক্ত শাস্তি পাবেই। ইন্দ্র সমস্ত কথা শুনে সূর্যকে জানায় যে ও কলকাতায় ফিরে যাচ্ছে, তাড়াতাড়ি করে ওর উকিলকে এখানে নিয়ে আসার জন্য। এরপর ইন্দ্র আর ময়ূরাক্ষী ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় সূর্য তো সোহাগকে সমস্ত কথাগুলো জানায় যে বনি আর এই পৃথিবীতে নেই। সোহাগ সেটা শুনে তো খুব কাঁদছে যে একটা ছেলে এইভাবে শেষ হয়ে গেল, আমি তো ওকে মারতে চাইনি, বা আমি তো ওকে মারিইনি। এবার যদি আমাকে নির্দোষ হিসাবে ফাঁসি পেতে হয় তাহলে আমি মুখ বুজে সেটা নিয়ে নেবো। আমি কি করব, আমি তো কিছু করতে পারছি না, আমার হাতে কোনো উপায় নেই। সূর্য তখন সোহাগকে বলছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও হতে দেবো না, কারণ তুমি নির্দোষ। সোহাগ তখন সূর্যকে বলছে, কেন আমাকে শাস্তি পেতে দেবেন না, দোহাই আপনাকে, আপনি আর আমার স্বামী হওয়ার চেষ্টা করবেন না, আমাকে এখন ছেড়ে দিন, আমার এবার শাস্তি হবেই। সূর্য তখন রেগেমেগে সোহাগকে জানায় যে সোহাগ, তুমি এইসব আজে বাজে কথা না একদম বলো না। আমি তোমার স্বামী হিসাবে না তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমার তো একটা প্রকৃত বন্ধু হিসাবে সাহায্য করতে পারি। আর আজকের পর্বের আপডেট এখানেই শেষ হয়। আর আপনাদের কি মনে হয়, সোহাগ কি এত বড় চক্রান্তের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে নাকি না, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।